সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6 অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্যে কি তার দেখা। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। গুলশান এভিনিউ রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। কোন মুনাকা তোর কথাই মনে হয় তুই হলো মাকুরিয়া দেখবি যে ঝুলিয়ে যায় টারজানের না হান্দেই অবস্থা। উ শব্দ করার কথা কইতে পারে না বোবা। সাসা আপনি জানলেন কেমনি ও বাবা? আপনি কি আমাকে ব্যাকগ্রাউন্ডে সবকিছু শুনে ফেলছেন? রাজি জীবন আর কথা কইতে পারবে না কাকা। রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। বকা দিচ্ছিল তো? তুমি অবশ্যই বকা দিচ্ছিলে ভাইয়া, আমরা তো নিচের থেকে তোমার গলার আওয়াজ পেয়ে আসলাম, তাই না? না না ভাইয়া আসলে আমাকে বকছিল আমারই দোষে। আসলে ভাইয়া বলছিল যে আমি ঠিক মতো ওষুধ খাচ্ছি কিনা। আমি বললাম আমি আসলে ঠিক মতো ওষুধ খাবো কি করে ভাইয়া, আমার কাছে তো টাকাই থাকে না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। গুলশান এভিনিউ রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। তো গোল্ডেন ডোরস আপনার 26তম একক চিত্রকলা প্রদর্শনী, যেটা শুরু হয়েছে 6 মে থেকে এবং 1 জুন পর্যন্ত চলবে। তো কেমন চলছে এখন পর্যন্ত প্রদর্শনী? খুবই ভালো, খুবই ভালো। প্রচুর লোক আসতেছে এক্সিবিশন দেখতে এবং খুব একটু আনকমন ধরনের আমি ছবি আঁকি সব সময়, যেটা সচরাচর কেউ করে না, সেরকম ধরনের পেন্টিং আমি করি আর কি। এটা সোনারগাঁ নিয়ে করেছি, সোনারগাঁর পুরনো দরজা নিয়ে, তারপরে ওল্ড ঢাকার পুরনো দরজা নিয়ে করেছি। হ্যাঁ, এটা অন্য অ্যাক্রিলিক এবং ক্যানভাসের উপর করেছি আমার পেন্টিংগুলো। আমরা তো সবসময় দেখি যে আপনি অন্যরকম কাজ করেন, একটু ব্যতিক্রমধর্মী কাজ করেন, কিন্তু ওই যে দরজা নিয়ে পেন্টিং করার প্রবণতা কিভাবে আসলে, এটা এই আইডিয়াটা তৈরি হলো কি করে? আমাদের সংস্কৃতি তো 1000 বছরের পুরনো, এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি তুলে ধরছি, এই জন্যে যে এগুলো যাতে সংরক্ষণ করে মানুষে,
হয় প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট থেকে হোক, যাতে আমাদের এই যেরকম পানামনগর অনেক সুন্দর, আপনি গেছেন কিনা জানি না, অবশ্যই সবারই যাওয়া উচিত। অনেক সুন্দর, যেটা বাংলাদেশের প্রথম ক্যাপিটাল ছিল। আচ্ছা, এটা দেখার মতো। আমি বারবার ওখানে যাই, বারবার আমি ছবি তুলি, বারবার ওইটি নিয়ে আমি ছবি আঁকি। যে এইগুলো আমাদের মানে সংরক্ষণ করার দরকার। বিদেশে যেরকম তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস ধরে রাখে, আমাদের এইগুলো ধরে রাখা উচিত। গোল্ডেন ডোরস আসলে কোন কোন দরজাগুলো উঠে এসেছে আপনার ক্যানভাসে? যেগুলো মানে শেষ হয়ে যাচ্ছে দরজাগুলো, যেগুলো আমি প্রথম করেছিলাম প্রায় 3-4 বছর আগে, একটা এক্সিবিশন করেছিলাম সোনাগা নিয়ে, তারপরে এইটা করলাম আবার। তো এইগুলা আমি যখন গিয়েছিলাম প্রথমে, এখন যে দেখি ওইগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেছে, মানে অনেক নষ্ট হয়ে গেছে দরজাগুলো। সেই জন্য আমি এই নাম দিয়েছি গোল্ডেন ডোরস। মানে এগুলো সোনালি, এগুলো সোনার থেকেও দামি, অনেক দামি, এগুলো রক্ষা করার দরকার আসে। এগুলো কি শুধুমাত্র দরজার যে প্রতিফলন বা যে প্রতিবিম্ব সেটাকেই তুলে ধরা হয়েছে, না এক্সপেরিমেন্টাল ভাবে বা অন্য কোনো রকম ভাবে আপনি ছবিটা তুলে এঁকেছেন? না, আমি এটা এক্সপেরিমেন্ট করেছি কিছু এক্সিবিশনে, যেটা সচরাচর কেউ করে না। আমি অরিজিনাল যে এন্ট্রিক্স যে সিটকিনিগুলো ছিল, তারপরে শিকল, তালা, আমি এইগুলো পেস্ট করেছি আমার পেন্টিং এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ, কোলাজ করা হয়েছে। কোলাজ করা হয়েছে, আচ্ছা, যেটা কেউ করে না আর কি। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলছিলেন কিন্তু ছবি তোলার কথা, তো পেইন্টিংস গুলো কি ছবি তুলে নিয়ে এসে স্টুডিওতে কাজ করা হয়েছে, না লোকেশনে গিয়ে তারপর না কাজ না করেছেন? না, আমি ছবি তুলি প্রথমে। ছবি তুলি, আমি ফটোগ্রাফি করি। তো এরকম আমি প্রথমে ছবি তুলি, তারপরে ওটা দেখে দেখে আমি পেন্টিং করি। প্রথমে লেআউটটা করে নিই, লেআউটটা দেখে দেখে আমি পেন্টিং করি। আর কোলাজের আইডিয়াটা আমাকে দিয়েছে গ্যালারির কোঅর্ডিনেটর। উনি আমাকে বলছিলেন যে আমি কিছু পেস্ট করেছি, টালি, পুরানো যে টালিগুলো পাওয়া যেত ওইগুলো আমি কিছু পেস্ট করেছি। তো আমাকে বললেন নাবিলা রহমান, উনি বললেন যে প্রসন্নদা, আপনি এই পুরনো সিটকিনি, পুরনো তালা একটু ইউজ করে দেখতে পারেন। তারপরে আমি খুব মজা পেলাম যে হ্যাঁ, আইডিয়াটা খুবই ভালো। তারপর আমি ওগুলো পেস্ট করেছি। আচ্ছা, কোলাজ তো করেছেন বিভিন্ন এলিমেন্টস দিয়ে, এছাড়া মাধ্যম হিসেবে কি আছে পাশে? অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, অ্যাক্রিলিক, সম্পূর্ণ অ্যাক্রিলিকই করা। সাধারণত কি অ্যাক্রিলিক মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ, আমি আগে প্রিন্ট মেকিং এ কাজ করতাম, যেটা বলে এচিং। আগে এচিং করতাম, প্রচুর এচিং করতাম। তারপর উডকাট করতাম, সিল্ক স্কিন করি আমি এখনে। আর হলো অ্যাক্রিলিকে করি, কেন অ্যাক্রিলিকে করে অনেক মজা, এটা বহুদিন টিকে। এবং ক্যানভাস তো মানে 100-200 বছর, মোনালিসা তো কত 500 বছর পুরানো, কিছু হয় না। আমি দেখেছি লুপ মিউজিয়ামে শুধু একটু ক্র্যাক হয়ে গেছে, বাট ওরকমই আছে আর কি, বেঁচে থাকে অনেকদিন বেঁচে থাকে। কাগজটা নষ্ট হয়ে যায়, কাগজটা থাকে না, কিন্তু ক্যানভাস বহুদিন টিকে। এক্সিবিশনের ওপেনিংটা তো 6 তারিখেই ছিল নিশ্চয়ই, কেমন ছিল সেই দিনটি? কারা কারা এসেছিলেন? রুবানা আপা এসেছিলেন, তারপরে এমনি গেস্ট এসেছিলেন। আমার অনারেবল গেস্ট হিসেবে ছিলেন আমেরিকান এম্বাসির আন্দ্রেও, এরকম অনেকেই এসেছিলেন। 26তম একক চিত্রকলা প্রদর্শনী, প্রথম প্রদর্শনীর কথা কি মনে পড়ে? যেটা প্রথম ছিল, ওই অভিজ্ঞতাটা আমি একটু জানতে চাইবো। প্রথম এক্সিবিশন আসলে করেছি গ্যালারি টোন। এটি হলো মিঠু ভাই, ফিল্ম মেকার, ফটোগ্রাফার, তার অনেক প্রতিভা ছিল। মিঠু ভাই চলে গেছেন আমাদের ছেড়ে। মিঠু ভাই এবং কনক চাপা খুব বাংলাদেশে খুব নাম করা মহিলাদের মধ্যে আমি মনে করি যে বেস্ট চিত্রশিল্পী। হ্যাঁ, ওনাদের একটা গ্যালারি ছিল, গ্যালারি টোনে। গ্যালারি টোন নামটা ছিল ধানমন্ডি 1 নম্বরে। তো আমি ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পাই মুক্তিযুদ্ধের উপরে। ওইটা দেখার পরে মিঠু ভাই বললো যে তোমাদের এই সিরিজে কিছু কাজ করো, আমি একটা এক্সিবিশন করব আমার গ্যালারিতে। তারপরে এক্সিবিশনটা ওখানে করেছিলাম। ওখানে অনেক সুন্দর, অনেক অনেক প্রচুর পাবলিসিটি হয়েছিল আমার ওই এক্সিবিশনটায়, এবং মুক্তিযুদ্ধের উপরে। তার পরবর্তীতে অনেক এক্সিবিশন করেছেন। তো সেই প্রথম এক্সিবিশন থেকে আজকে এই যে 26তম একক শিল্পকর্ম প্রদর্শনী বা চিত্রকর্ম প্রদর্শনী, কেমন লাগে? কি মনে হয়? কাজের ম্যাচুরিটি নিশ্চয়ই অনেক বেড়েছে। আমি মনে করি এখনো কিছুই হয়নি, আরো অনেক 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 করতে হবে। কিছুই না আসলে, আমার নিজের ছবি দেখে নিজে আমার কাছে ভালো লাগে না, মনে করি যে আরো কিছু দরকার, আরো অনেক, মানে সেরকম করতে গেলে আরো অনেক অভিজ্ঞতা দরকার, আরো অনেক দেখতে হবে। আমি প্রচুর দেশ ঘুরি, তাদের কত ভালো ভালো কাজ, আমাদের কাজ আরো অনেক করতে হবে। সেই ওই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে যেতে হলে অনেক কাজ করতে হবে আমাদের।
এই প্রসঙ্গটা তার সূত্র ধরে আমি একটু জানতে চাইবো যে অন্যান্য দেশের কাজ এবং আমাদের দেশের কাজ অবশ্যই পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা কমানোর জন্য আসলে আমাদের কি করণীয় আছে? না, আমাদের প্রচুর কাজ করতে হবে আসলে। ফাঁকি, আমার দাদা কালিদাস কর্মকার দাদা বলছিল একটা কথা, যে কখনো কাজে ফাঁকি দিবি না। কাজে ফাঁকি যদি না দিস তাইলে তুই একদিন কিছু একটা হতে পারবি, কিন্তু কাজে ফাঁকি দিস না। সেই জন্য কাজে ফাঁকি দিতে হয় না, কাজে ফাঁকি না দিলেই পরেই সে দাঁড়াবেই, আমি আশা করি আসলে। কোয়ালিটির কথাটা তো শুনলাম যে কাজে ফাঁকি না দেওয়ার যে ব্যাপারটা, এছাড়াও পাবলিসিটিতেও কি আমরা অনেকটা পিছিয়ে আছি? না না, পাবলিসিটিটা অনেক ভালো বাংলাদেশের। বাংলাদেশে অনেক মিডিয়া আছে, অনেক নিউজ পেপার আছে, অনেক পাবলিসিটিটা অনেক ভালো, নিঃসন্দেহে খুবই ভালো। যে আপনি আমার মতো একটা ক্ষুদ্র একটা শিল্পীকে আপনি দেখেছেন, এইটা অনেকে দেখছেন, এটা একটা বিরাট পাবলিসিটি। গল্প প্রসঙ্গে কিন্তু আমরা শুনছিলাম যে আপনার কাজের বিক্রি করার ব্যাপারে বা সবাই আগ্রহ দেখাচ্ছে কাজগুলো কেনার ব্যাপারে। যখন একজন শিল্পীর কাজ কেউ কিনে ফেলে, কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট যখন কিনে ফেলছে, তার পরবর্তীতে সেই কাজের স্বত্বাধিকারী আসলে কে থাকবে? সেটা শিল্পী নাকি যে কিনছেন তিনি? ইন্টারন্যাশনাল ল আছে যে এরকমভাবে আমি যদি কাজ কাউকে বিক্রি করি, তো আমি যদি কখনো তার কাছে চাই যে হ্যাঁ, ধরেন রুবানা আপা আমার কাজটা পেন্টিং কিনলো, উনি আমার অনেক পেন্টিং কিনেছেন, বেস্ট কালেক্টর উনি। তো রুবানা আপার কাছে যদি চাই যে রুবানা আপা, যে আমি এই কাজটা আমি একটা ক্যাটালগ ইউজ করতে চাই, যদি ওনার কালেকশনে থাকে, যদি উনি কাউকে কোনো ক্লায়েন্টকে বা ওনার প্রচুর ক্লায়েন্ট, উনি প্রচুর গিফট করেন, হয়তো কোনো বিয়েতে গেলেন বা কোনো বিদেশি গেস্ট আসলো, উনি পেন্টিং দিয়ে দেন, গিফট করেন। বাংলাদেশে এটা খুব ভালো হ্যাবিটটা। তো তখন ওনার কাছে থাকলে উনি অবশ্যই দিবেন যে হ্যাঁ তুমি নিয়ে যাও, এক্সিবিশন করো, আমাকে আবার ফেরত দিয়ে দিও ভালো মতো। শিল্পী হয়ে ওঠার গল্পটা আমি একটু জানতে চাইবো, কিভাবে শুরু হয়েছিল সেই যাত্রাটা? আসলে আমার মা অনেক সুন্দর আলপনা করতেন, আলপনা আঁকতেন আর কি, চালের গুঁড়া দিয়ে। এখন তো আলপনা আসলে রং দিয়ে অ্যাক্রিলিক দিয়ে আঁকা হয়, তখন চালের গুঁড়া দিয়ে আঁকতেন, সেটা করতেন। ওইখান থেকে আমরা একটু আমরা চার ভাই আর্টিস্ট, তো ওইখান থেকে কিছু আইডিয়া পেয়েছি। এবং মা অনেক সুন্দর নকশিকাঁথা করতেন। আচ্ছা, ওই আসলে মার কাছ থেকেই শেখা, ইচ্ছাটা তৈরি হয়েছিল কি মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকেই। এবং মা আমাকে একদিনকে একটা কথা বলেছিলেন যে তুই যেটা আঁকবি, যেটা আমি যাতে বুঝি, আমি যাতে বুঝতে পারি যে হ্যাঁ তোর পেন্টিংটা গ্রামে একটা দৃশ্য বা একটা দরজা বা একটা জানালা বা কারো একটা মুখ, আমি যাতে বুঝি যে হ্যাঁ এইটা এই ছবি, সেরকমভাবে আঁকবি, এরকমভাবে আঁকবি না যেটা আমি বুঝি না। আমি সেজন্য অ্যাবস্ট্রাক্ট ছবি আমি আঁকি না, আমি খুব রিয়েলিস্টিক কাজ করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এটা 26তম এক্সিবিশন আপনার, এবং পরবর্তীতে নিশ্চয়ই আরও অনেক এক্সিবিশন পাবো। এখন যারা বর্তমানে একদম নতুন শিল্পী আসছে বা যারা শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছে, তাদের জন্য আসলে এক্সিবিশনটা কতটুকু গুরুত্বপূর্ণ নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য? কাজ করতে করতে সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমার একটা এক্সিবিশন, অনেক পেন্টিং জমে গেল। ধরেন একটা ইয়াং একটা ছেলে বা একটা মেয়ে, তার পেন্টিং ঘর ভর্তি হয়ে গেল, তখন কোনো গ্যালারি ওনার যে তাকে যদি বলে যে আমি অনেক ছবি করেছি, পেন্টিং করেছি, একটু দেখেন, অবশ্যই প্রচুর এখন বাংলাদেশে অনেক গ্যালারি হয়েছে, সে অবশ্যই আসবে। হ্যাঁ, গ্যালারির মালিকরা চায় যে হ্যাঁ নতুন কেউ আসুক, ভালো কাজ করুক, তার যদি পছন্দ হয়, সে অবশ্যই স্পেস দিবে ওই শিল্পীকে যে হ্যাঁ তুমি করো। কাজ ভালো হলে অবশ্যই সেই জায়গাটা সে তৈরি করতে পারবে। এবং আমি মনে করি সে যদি একবার পায় যে হ্যাঁ আমার কাজ বিক্রি হয়েছে, সে আরো আনন্দে আরো ছবি আঁকবে। একজন চিত্রশিল্পী হয়ে ওঠার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে কতটুকু জরুরি? আমি মনে করি যে এডুকেশন শিক্ষাটা বড় না, বড় হলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না এই কাজে। হ্যাঁ, প্রচুর পরিশ্রম করলে পরেই তবে হয়তো দাঁড়াইতে পারবো, না হলে শেষ। অনেক ভালো লাগছিল কথা বলতে। আর একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করবো যে আগামী দিনের পরিকল্পনা কি ধরনের? আমার একটা জুলাই মাসে একটা এক্সিবিশন আছে কানাডাতে, আর আমি পোর্ট্রেট নিয়ে একটা সোলো এক্সিবিশন করব সামনে, আর একটা মেটাল দিয়ে শুধু মেটাল, লোহা, কেন আমি তো কর্মকার, মেটাল দিয়ে আমি একটা এক্সিবিশন করব খুব রিসেন্ট, ধরেন 2-3 মাসের মধ্যে। সেই ব্যাপারে আমাকে হেল্প করতেছেন আমার বস সৈয়দ রফিকুর রহিম, উনি বিশিষ্ট শিল্পপতি, উনি আমাকে হেল্প করছেন, ফাইন্যান্সিয়াল হেল্পটা। তো এই হলো পরিকল্পনা মোটামুটি আর কি।
অনেক ভালো লাগলো কথা বলে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যায়, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandhya@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।